আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ের ভিতরে রয়েছে কন্যা রাশি, সিংহ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি এবং কর্কট রাশি। তাদের সার্বিক অবস্থা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের সামনে একটা হরোস্কোপ রাখা আছে, অর্থাৎ ট্রানজিট, অর্থাৎ গোচরে 2025 সালের মে মাসের 19 তারিখের একটা গ্রহ নক্ষত্রের অবস্থান এখানে আমি আপনাদের সামনে দিয়েছি। কেন দিয়েছি এটা? এর কারণ হলো এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান, এটা কিন্তু স্বাভাবিক কোনো অবস্থান না। এই পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে। আমি সামনে আর একটা ভিডিওতে বলবো সে পরিস্থিতি, যখন রাহু এবং মঙ্গল একজন আরেকজনের বিপরীতে যাবে। অর্থাৎ এই মঙ্গল যখন সিংহতে প্রবেশ করবে তখন রাহু এবং মঙ্গল কিন্তু একে অন্যের বিপরীতে চলে যাবে। রাহু মঙ্গল আপনারা জানেন দুটোই খুবই অশুভ গ্রহ এবং খুবই ভয়ানক, সুতরাং তখনকার পরিস্থিতি আরও খারাপ হবে। তো সেই বিষয় নিয়ে আমি সামনে ভিডিও দেব। এখন আপাতত আমি কন্যা রাশির রিলিফ সেটা নিয়ে কথা বলবো এবং তার ইম্প্যাক্ট অন্যান্য রাশির উপর কিভাবে পড়ছে সেটা নিয়ে বিশ্লেষণ করব। কন্যা রাশি থেকে কিন্তু কেতু এখনও সরে যায়নি। কেতু কিন্তু দীর্ঘদিন ধরে কন্যা রাশিতে অবস্থান করছে এবং কন্যা রাশিতে কেতু অবস্থান করার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা যে ভালো নেই সেটা তো আমি জানি, আপনারাও জানেন। এখন কন্যা রাশিতে কেতু কী ধরনের ক্ষয়ক্ষতি করছে এইটাই মূলত জানা দরকার। এই কেতু কিন্তু এই কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এই যে তারিখটা দেওয়া আছে আপনাদের সামনে, এই তারিখে, অর্থাৎ 2025 সালের মে মাসের 19 তারিখে কেতু সিংহতে প্রবেশ করবে। তখন কিন্তু কন্যা রাশির মানুষ অনেক রিলিফ পেয়ে যাবে। এখন রিলিফ পেয়ে গেলেও কন্যা রাশির বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সময়ে শনি এবং শুক্র রয়েছে। তো শুক্র গ্রহটা কিন্তু কন্যা রাশির জন্য খুব বেশি ভালো ফল দিতে পারে না, যদিও কন্যা রাশির জন্য শুক্র অত্যন্ত শুভ ফলদায়ক, নবমে অবস্থানকারক গ্রহ, কিন্তু সেই শুক্র তাকে কখনো ভালো ফল দিতেই পারে না, সুযোগ পায় না। কিন্তু এইবার কিন্তু পেয়ে গেছে, কারণ কন্যা রাশির জন্য দুটো রাজযোগকারী গ্রহ আছে। আর সেটা হচ্ছে শনি আর শুক্র। শুক্র শনি দুটোই তার বিপরীত অবস্থান করছে, অর্থাৎ সপ্তমে অবস্থান করে একটা কেন্দ্র অবস্থান করে বসে আছে। শুক্র সেখানে তুঙ্গি অবস্থানে এবং তার মহামিত্র শনির সাথে রয়েছে। তার মানে কিন্তু এই সময়টা কন্যা রাশির জন্য, অর্থাৎ কেতু যখনই সরে যাচ্ছে এই কন্যা থেকে, তখনই কিন্তু এই জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক যে জ্ঞান, অর্থাৎ আমি এর আগের ভিডিওতে আমি যে স্পিরিচুয়াল রিলেটেড, অর্থাৎ আমার টাইটেল হচ্ছে ট্রুথ 24 স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, অর্থাৎ মানুষকে স্পিরিচুয়াল জীবনের দিকে ধাবিত করার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান কিন্তু আমি ভিডিওতে দিয়ে থাকি নিয়মিত। কেন দিই? কারণ হচ্ছে এই যে আমি এর আগেই কিন্তু বলেছিলাম যে কন্যা রাশির মানুষের জন্মছকে যতদিন কেতু অবস্থান করবে ততদিন আমি স্পিরিচুয়াল জ্ঞান দিতে থাকবো নিয়মিতই। এটা আপনাদের প্রয়োজন হবে, কারণ স্পিরিচুয়াল যে জ্ঞান, এই জ্ঞান আপনার রিয়েলাইজেশনকে, আপনার অনুভব শক্তিকে বৃদ্ধি করে। সেটার প্রভাবে মানুষের কষ্ট কমে, পরিশ্রম কমে, শ্রম কমে, সংঘর্ষ কমে। এই জন্যই আমি এটা দিই। তো দেখেন, খেয়াল করে এই যে কেতু 2025 সালের 19 যে মে সেই তারিখে কেতু এখানে চলে যাবে। তার মানে এই তারিখ আসতে কিন্তু যথেষ্ট দেরি আছে। এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে, কারণ কেতু ওই সময় আপনাদের দ্বাদশের ঘরে অবস্থান করবে। কেতু দ্বাদশে অবস্থান করলে মানুষের আধ্যাত্মিক জ্ঞান যদি না থাকে তাহলে তার জীবন কিন্তু সংঘর্ষময় হয়ে যায়, কারণ আপনার বিপরীতে থাকবে শনির মতন একটা গ্রহ। শনি যখন বিপরীতে থাকবে, অর্থাৎ আপনার কন্যা রাশি কেন হলো, আপনার কন্যা ঘরে তো চন্দ্র আছে, এই জন্যই তো আপনার কন্যা রাশি। আর বিপরীতে যখন শনি চন্দ্রের উপর দৃষ্টি দিয়ে রাখবে, তার মানে এটা কি দার্শনিক যোগ সৃষ্টি করবে এবং আপনার
দ্বাদশ ঘরে কেতু আছে, তার মানে কি মোক্ষ জ্ঞান লাভ হবে। এটা আমি আগে থেকে জানি, এই জন্য কিন্তু আমি এই স্পিরিচুয়াল নলেজ দিয়ে থাকি আপনাদের। আপনারা হয়তো অনেকেই জানেনও না। আপনারা দেখবেন চ্যানেলে ঢুকে, আমার চ্যানেলে আপনি যে ভিডিওটা এখন দেখছেন, এই ভিডিওতে তো সূর্যের একটা চিহ্ন আছে, আমার যে লোগো, এই লোগোর উপর ক্লিক যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনি আমার চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে প্রবেশ করলে সেখানে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে ক্লিক করলে অনেক ভিডিও আসবে। সেইখানে সেই ভিডিওর ভিতরে যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে অ্যাস্ট্রোলজি অ্যান্ড নিউমারোলজি এরকম আছে, ওর ভিতরেই আপনি পেয়ে যাবেন এই আপডেট ভিডিও, অর্থাৎ স্পিরিচুয়াল রিলেটেড জ্ঞানবাণীর ভিডিও আর কি। জ্ঞানবাণী সার্চ দিলে বা এই প্লেলিস্টের ভিতরে জ্ঞানবাণী খুঁজলেই পেয়ে যাবেন আপনি জ্ঞানবাণীর ভিডিও। ওর ভিতরে আর কি স্পিরিচুয়াল রিলেটেড কথাবার্তা রয়েছে। কেন প্রয়োজন এটা আপনার জন্য? আপনারা অনেকেই টোটকা চান, টোটকা, আংটি সাজেশন, তারপরে হচ্ছে সহজ নিরাময়, কিন্তু আপনার বিপরীতে রয়েছে শনির মতন একটা গ্রহ। শনি যখন মকরে ছিল 2020 সালের দিকে, পুরো পৃথিবীকে কিভাবে বন্দি করে ফেললো না? শনি কতটা শক্তিশালী আপনাকে বুঝতে হবে। সেই শনি আপনার বিপরীত অবস্থান করবে, মিনে অবস্থান করবে, আর আপনি একটা টোটকার মাধ্যমে শনির থেকে বের হয়ে যাবেন। অনেক জ্যোতিষী দেখি বিভিন্ন রকমের টোটকা দিয়ে থাকে শনির মতন গ্রহকে নিয়ন্ত্রণের জন্য, কিন্তু শনি যা চায় সেটা আপনি যতক্ষণ অর্জন না করবেন আপনি ভালো কীভাবে থাকতে পারেন? আপনাকে যেটা করতে হবে, শনি তো সেখানে 2.5 বছর ধরে বসে থাকবে। কন্যা রাশির বিপরীতে শনি থাকবে 2.5 বছর, কেতু থাকবে সেখানে হয়তো 1 বছর এই দ্বাদশে। তার মানে এই 1 বছর, মিনিমাম 1 বছর আপনাকে তো আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতেই হবে, কোনো উপায় নেই। আপনার জীবনের রিয়েলাইজেশন আপনাকে বদলাতেই হবে, না হলে আপনার কষ্ট শেষ হবে কী করে? আপনার রাজযোগকারী গ্রহ আপনার উপর দৃষ্টি রেখেছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার ভিতরের চেতনাবোধ না পাল্টান তাহলে আপনার জীবন ভালো কীভাবে হবে বলেন? তো কেতু ওখানে থাকার কারণে এবং শনি আপনার সপ্তমে থাকার কারণে আপনার লাইফ এই সময়ে টোটালি বদলে যাবে যদি আপনি চান। এই জন্য আমি এই বিষয়টাকে বারবার ফোকাস করছি। সেখানে শুক্র রয়েছে, শুক্র সত্যানুসন্ধানী জ্ঞান দিয়ে থাকে এবং শুক্র সেখানে তুঙ্গি, আর 1 মাস থাকবে সেখানে। সুতরাং এই সময় আপনার এই জ্ঞানগুলো খুব প্রয়োজন হবে, এই জন্য আমি নিয়মিত ভিডিওগুলো দিচ্ছি। আর কন্যা রাশির বিষয়ে তো বললাম যে কন্যা রাশির সপ্তমে শনি থাকার কারণে কন্যা রাশির জীবন কিন্তু বদলে যাবে। এখন কি কি বিষয় বদলাবে সেটাই বলি। দেখেন, এই যে কন্যার ঘরকে যদি আপনি 1 ধরেন এবং ঘড়ির কাঁটার বিপরীতে গুনতে থাকেন তাহলে দেখেন তুলার ঘর 2, বৃশ্চিকের ঘর 3, ধনুর ঘর 4, মকরের ঘর 5 এবং কুম্ভের ঘর 6 নম্বর ঘর, অর্থাৎ সংগ্রামের ঘরে রাহু বসে আছে। তার মানে কতটা সংগ্রাম আপনাকে করাবে এটা একটু বুঝুন। তারপরে দেখেন সপ্তম ঘরে কিন্তু ব্যবসা বাণিজ্য বা স্ত্রী ঘর, সংসারের ঘরে কিন্তু শনি শুক্র বসে আছে। এবং অষ্টমের ঘরে অর্থাৎ বিপদ আপদের ঘরে কিন্তু বুধ বসে আছে, অর্থাৎ লগ্নপতি, আপনার যে রাশির অধিপতি সে বুধ ওখানে আছে। নবমে কিন্তু রবি রয়েছে, অর্থাৎ আপনার যে দ্বাদশপতি সেই রবি কিন্তু নবমে, অর্থাৎ আপনার ধর্মক্ষেত্রে বসে আছে। অর্থাৎ এই সময় আপনার অবশ্যই ধর্মজ্ঞান লাভ হবে এবং আপনি এই সময়ে নানান বিপদ আপদ ফাড়া থেকে বেঁচে ফিরে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার 10 নম্বর ঘরে বৃহস্পতির মতন একটা শুভগ্রহ বসে আছে, আপনার 11 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, অর্থাৎ আয়ের ঘরে মঙ্গল আছে। তার মানে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিন্তু ভালো, কিন্তু কাদের জন্য ভালো? যারা সঠিক পথে থাকবে। শনি তো সবসময় মানুষকে সঠিক পথে আনতে চাই, আপনি সঠিক পথে আসতে হবে আপনাকে। আপনার সঠিক পথ বলতে আমি বোঝাচ্ছি যে আপনার জীবনের যে গভীরতা সেটা বুঝতে হবে, সঠিক কর্ম আপনাকে করতে হবে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। আপনার ভিতরে কোনো প্রকার অন্যায় বোধ আনা যাবে না, ন্যায়পরায়ণতা নিয়ে আসতে হবে, তাহলেই শনি সন্তুষ্ট। শনির জন্য তো কোনোই আংটি পরা, তারপরে হচ্ছে টোটকা, এইগুলো করে তো শনিকে দমন করতে আপনি কোনোদিনই পারবেন না। শনিকে কে দমন করতে পেরেছে? সবাই একদিকে হলেও কি শনির বিরুদ্ধে জয়লাভ করতে পারে? কখনোই পারবে না, কারণ শনির ভিতরে রয়েছে সংযম এবং তার যে সংযমের শক্তি, এর শক্তি তো কারোর ভিতরেই নেই। এই জন্য আপনি শনিকে দমন করতে হলে শনিকে সন্তুষ্ট করতে হবে নিজেকে সংযত করার মাধ্যমে। নিজের সংযমী শনিকে সন্তুষ্ট করতে পারে। আপনি যতটা ত্যাগী হবেন শনি ততটাই আপনার উপর সন্তুষ্ট হবে। ত্যাগী যে হয়, যে ব্যক্তি ত্যাগ করতে জানে, যে ভোগ করে না, তার উপর শনি সর্বদা সন্তুষ্ট থাকে। এবং এরকম মানুষের উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে তাকে সমূলে বিনাশ করে থাকে শনি। আপনারা সব ক্ষেত্রেই দেখবেন যারা অনেক বেশি কি বলবো, সৎ বলবো না, আমি সৎ না, যারা অনেক বেশি ত্যাগী, যাদের লোভ নেই, অনেক সংযমী,
ভিতর থেকে তাদের কোনো লোভ নেই, এদের উপর শনি খুবই সন্তুষ্ট থাকে। এবং এদের উপর যদি কেউ অন্যায় করে, একটা কটু কথাও বলে, তাহলে সে বিপদে অবশ্যই পড়বে। এটাই হয়ে থাকে, আমি এটাই তো দেখি। তো যাই হোক, আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনার সময়টা খুবই ভালো আছে। কন্যা রাশির মানুষকে বলছি আপনার সময়টা খুবই ভালো আছে। আপনি কেবল আমি যে ভিডিওগুলো দিচ্ছি আধ্যাত্মিক জ্ঞানের ভিডিও, এই ভিডিওগুলো আপনারা ভালো করে রিয়েলাইজ করুন, না হলে কিন্তু সামনে বিপদে পড়ে যাবেন। কারণ শনি সামনে চলে আসবে যখন, এই যে এই টাইমটা আপনার হাতে আছে, তখন কিন্তু আপনি বিপদে অবশ্যই পড়বেন। হয় আপনি এই সময় খুব ভালো করবেন, না হলে বিপদে পড়বেন। এটা হচ্ছে আমার কথা। এরপরে আমি বলবো সিংহ রাশির বিষয়ে কথা। এই যে সিংহ রাশির ঘরে দেখেন কেতু ঢুকে যাচ্ছে, কন্যা রাশির ঘর থেকে কেতু ঢুকে যাচ্ছে এই যে 19শে মে 2025। তো এই সময় কিন্তু সিংহ রাশির মানুষের কিন্তু বিপদ আছে, কারণ ওই যে কন্যা রাশির মানুষ তো এতদিন ধরে বিপদে ছিলই। এখন সেই কেতু যখন সিংহের ঘরে আসবে, তখন সিংহের সূর্যের উপরে, সিংহের যে রবি তার উপরে কেতু পড়ে যাওয়ার কারণে সিংহের জীবনে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হবে। তার কিন্তু লক্ষ্য অস্পষ্ট হয়ে যাবে, সে কিন্তু আর লক্ষ্যকে ঠিকমতো দেখতে পাবে না, হতাশার সৃষ্টি হবে তার ভিতরেও। এবং দেখা যাচ্ছে তার 7 নম্বর ঘর অর্থাৎ কুম্ভের ঘর, সেখানেও কিন্তু বসে আছে রাহু। তার মানে তার সংসার জীবন, ওয়াইফের সাথে বিচ্ছেদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। তো তাছাড়াও তার 8মে শনি, শুক্র বসে আছে, 9মে বুধ, 10মে থাকবে রবি, একাদশ দ্বাদশেও গ্রহ আছে, একাদশে বৃহস্পতি আছে। তার মানে বোঝা যাচ্ছে যে দ্বাদশে মঙ্গলও রয়েছে। আবার এই মঙ্গল কিন্তু সিংহের জন্য রাজযোগকারী, অর্থাৎ চতুর্থপতি থাকবে এবং নবমপতি থাকবে। সেই মঙ্গল দ্বাদশে নিঃস্থ হওয়া মানে সিংহের সময় কিন্তু ভালো করা খুব কঠিন হবে। সিংহের সময় ভালো করা কঠিন হবে, এটা বুঝুন সিংহ রাশির মানুষ। কেন? কারণ হচ্ছে এই সময় কিন্তু তার গ্রহ নক্ষত্রের পজিশন খারাপ হওয়ার কারণে তার ধৈর্যটা ধরা খুব দরকার হবে। আবার খেয়াল করে দেখুন মিনের ঘরটা, মিনের ঘরে শনি রয়েছে, শুক্র রয়েছে, যার কারণে মিন কিন্তু, মিন রাশি যেহেতু, তার মানে ওই চন্দ্রের উপরে শনি থাকার কারণে কিন্তু তাদের ওই সময়ে যে 7.5 প্রভাব সেটা চলবে। তার মানে এই সময়ে মিনের মানুষ কোনো প্রকার অন্যায়ই করতে পারবে না, সে কোনো অন্যায় করতে পারবে না। অন্যায় করছে মানে ধরা, টোটালি ধরা খেয়ে যাবে, সাথে সাথে বিচার হয়ে যাবে তার। শনি তো ন্যায় বিচারক, ওই সময়ে তার বিচার, মানে গত সময়ের বিচার তো তার হবেই, গত সময়ের ফল তো সে পাবেই। আর এই সময়ও সে যা করবে তার ফলটাও সে পেয়ে যাবে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে যে ব্যক্তি একটা দণ্ড পাচ্ছে বা দণ্ডের আওতায় আছে, তাকে তো আর কেউ দণ্ড দিতে পারে না। দণ্ড দিতে গেলে তো সে নিজেও আবার দণ্ডের অধিকারী হয়ে যায়। এই কারণে এই মীন রাশির মানুষ এই সময়ের একটা শুভ সংবাদ এই যে মীন রাশির মানুষ তার কর্মের ফল পাবে এবং তার শুভকর্ম অপকর্ম সব কিছুর ফল পাবে, এবং তার উপর আবার কেউ অন্যায় করতে পারবে না। এই সময় তার উপর যে অন্যায় করবে সে শনির প্রভাবে পড়ে যাবে এবং তার বিপদ নিশ্চিত। তো মীন রাশি এটা একটা শুভ সংবাদ। তবে মীন রাশি যেহেতু দ্বাদশ ঘরে রাহু থাকছে, তার মানে মীন রাশি কিন্তু সময়টা প্রচুর ব্যয় করার মধ্য দিয়ে কাটবে। এবং মীন রাশির দ্বিতীয় গ্রহ আছে, তৃতীয় রবি আছে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু। তাই বোঝা যাচ্ছে যে মীন রাশি কিন্তু তার বুদ্ধি বিবেচনা ঠিক মতো কাজ করবে না। এই সময়ে ব্যয়কে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার মোক্ষ জ্ঞানের পথে বাধা পড়বে। অর্থাৎ কন্যা রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, এরা তো মোক্ষ জ্ঞান লাভ করতে পারছে এবং বুঝতেও পারছে, কিন্তু মীনের পরিস্থিতি এমন হবে যে তার মাথায় যেন কিছু ঢুকছে না, মাথা যেন ব্লক হয়ে গেছে, এই টাইপের হবে। এটা মীনের জন্য একটা বিশেষ সমস্যা। অর্থাৎ মীন তার আধ্যাত্মিক জ্ঞানকে ঠিকমতো ভিতরে নিতেই পারবে না, এটা তার জন্য একটা সমস্যা হিসেবে মানে পরিগণিত হবে এবং তাকে একটা সমস্যার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য মীনকে কিন্তু খুব সাবধানে পথ চলতে হবে এবং আগে থেকে এই জ্ঞানটা অর্জন করতে হবে, কারণ প্রয়োজনের সময়ে সেই জ্ঞান তাকে সঙ্গ নাও দিতে পারে। দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে রাহু বসে থাকছে, তার মানে কুম্ভের পরিস্থিতি কী হবে বোঝেন। কুম্ভের ঘরে যদি রাহু বসে থাকে তাহলে তো এতদিন শনি ছিল এক যন্ত্রণা তো দিয়েইছে, এরপরে রাহু আসার কারণে কুম্ভের ভিতরে কিন্তু এতদিন ধরে যে চাপা স্বভাব ছিল সেটা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবে। এইবার কিন্তু কুম্ভকে কেউ থামাতে পারবে না, সে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে, সে যেন ঘুম থেকে জাগলো, কুম্ভকর্ণের মতো ঘুম থেকে জাগলো, এবার সে সব কিছু জয় করে ফেলবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারণ এই সময়ে কুম্ভের 2 নম্বর ঘরে শনি থাকছে, তার মানে কি সম্পদ অর্জন সে করবেই। তারপরে তার পঞ্চম বৃহস্পতি থাকছে, ষষ্ঠে মঙ্গল থাকছে, তার মানে কি ষষ্ঠের মঙ্গল মানে কি খুবই সংঘর্ষ সংগ্রাম করবে। তা কুম্ভের মানুষ এবার কিন্তু
মাথা তুলে দাঁড়াবে এবং সে প্রচুর সংঘর্ষ করবে, প্রচুর সংগ্রাম করবে, মানে তার এনার্জি কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, সে ব্রেন রেস্ট পাবে না, যে মানে এতই বেশি পরিশ্রম করবে কুম্ভের মানুষ যে সে ব্রেনের রেস্টটাও পাবে না, ঘুম তার কমে যাবে, এত পরিশ্রম করবে। কারণ তার পঞ্চমে বৃহস্পতি, নতুন আইডিয়া এসে গেছে, নতুন বুদ্ধি খুলে গেছে, মাথা খুলে গেছে, তার সম্পদের ঘরে শনি বসে আছে, মানে কি প্রচুর সম্পদ দিয়ে যাবে। তার মানে কুম্ভের মানুষের এই সময়ে প্রচুর উচ্চাকাঙ্ক্ষার কারণে সে রেস্ট নেওয়ার সময় পাবে না, এত কিছু করবে সে। এখন সেটা সে নিয়ন্ত্রণ নিজেকে করতে পারলে হয়, নিজেকে সে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তো খুবই ভালো। এরপরে দেখছি কর্কট, কর্কটের ঘর অর্থাৎ মঙ্গল বসে আছে সেখানে, থাকার কারণে কিন্তু লগ্নে মঙ্গল, মানে লগ্ন বলতে কর্কট রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে মঙ্গল থাকার কারণে কিন্তু কর্কটে মঙ্গল তো ভালো ফল দিতে পারে না। তো সেই ক্ষেত্রে যদিও কর্কটের জন্য মঙ্গল কিন্তু রাজযোগকারী গ্রহ, কর্কট রাশির জন্য মঙ্গল রাজযোগকারী গ্রহ হলেও সেখানে তো মঙ্গল নিঃস্ত হয়ে যায়। এই কারণে মঙ্গল হয়তো পরিস্থিতি ভেদে খারাপ ফল দিতেও পারে, কিন্তু কর্কটের মানুষ যদি মাথা ঠান্ডা রাখতে পারে, কারণ মঙ্গল কর্কটে ঢুকেছে মানে মাথা গরম করাবে। কর্কটের মানুষ যদি মাথা ঠান্ডা রাখতে পারে তাহলে খেয়াল করা যাচ্ছে তার 12 নম্বর ঘরে বৃহস্পতি থাকছে, তার মানে তার মোক্ষ জ্ঞান, আবারও এখানে মোক্ষ জ্ঞান প্রয়োজন হচ্ছে। 12 নম্বর ঘরে বৃহস্পতি মানেই তো প্রচুর মোক্ষ জ্ঞানের প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছি যে এই কর্কটের থেকে অষ্টমে রাহু থাকছে, তার মানে কিন্তু তার ফাড়া বিপদ আপদ থাকছে এই সময়ে। আবার দেখতে পাচ্ছি তার 2 নম্বর ঘরে কেতু থাকছে, তার মানে তার ধন সম্পত্তি কিন্তু দৈবভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি তার সপ্তম ঘরটা ফাঁকা থাকলেও তার নবম ঘরে কিন্তু 2টা গ্রহ থাকছে, অর্থাৎ শুক্র সেখান থেকে যদি সরেও যায় তাহলে সে কোথায় বা যাবে, দশমে যাবে, একাদশে যাবে, এভাবেই তো যাবে। কিন্তু শনি কিন্তু সেখানে থাকছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ নবম ঘরে শনি বসে আছে, তার মানে কর্কটের কিন্তু ভাগ্য স্থায়ী একটা ভাগ্য প্রাপ্তি ঘটছে তার। দেখা যাচ্ছে দশমে বুধ থাকছে এবং রবি রয়েছে, রবি যেখানেই যাক ভালো ফল তো দিতে বাধ্য থাকছে, কারণ যেহেতু কর্কটের সাপেক্ষে রবি শুভ গ্রহ, বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে এই রাশিগুলো অধিপতি কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। তার মানে শুধুমাত্র কর্কটের মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ এইখানে কিন্তু মঙ্গল খুব ভালো ফল দেয় পরিস্থিতি ভেদে। কারণ মাথা ঠান্ডা না রাখলে এই মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারে না, কারণ এইকে নিয়ন্ত্রণ করতে হয়। মঙ্গলকে নিয়ন্ত্রণ না করলে এই মঙ্গল ভালো ফল দিতে গিয়ে আর উল্টো খারাপ ফল দিয়ে ফেলে। এখন এই যে মঙ্গল নিঃস্ত আছে, এই মঙ্গলটা নিঃস্ত থাকার কারণে সব রাশিরই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে। যেমন কন্যা রাশির মানুষের কথা যদি বলি, কন্যা রাশির কিন্তু এই মঙ্গল আয়ের ক্ষেত্রে সমস্যা করবে, অর্থাৎ আয় করতে গিয়ে তাকে সংঘর্ষ করতে হবে, অথবা আয়ের পথ এত দিক থেকে হবে যে সে ঠিকমতো সেটা ম্যানেজ করে উঠতে পারবে না। আবার রাহু সমস্যা করবে। রাহু কি সমস্যা করবে? দেখা যাবে যে রাহু তাকে যথেষ্ট সংঘর্ষ করাবে, অর্থাৎ সহজ পথে পেতে গিয়ে একটা কাজ ভুল করে ফেলেছে। দেখা যাচ্ছে আপনি দ্রুত কাজ করতে গিয়ে কম্পিউটার বন্ধ করলেন, কম্পিউটারের পাওয়ার অফ না হয়ে রিস্টার্ট বাটনে চাপ লেগেছে, তার মানে কি আবার রিস্টার্ট হবে, আপনার বসে থাকতে হবে। মানে আমি যা বোঝাতে চাচ্ছি যে একটা ছোট কাজ তা শেষ না হতে গিয়ে আর আবার ঝামেলা সৃষ্টি করে ফেলেছে। এই টাইপের আপনাকে সাবধানে কাজ করতে হবে, কন্যা রাশির মানুষকে সাবধানে পথ চলতে হবে, তাহলেই তার সময়টা ভালো। কারণ তার দেখা যাচ্ছে যে শনি ভালো পজিশনে রয়েছে, শুক্র পজিশনে, তারপর হচ্ছে তার বৃহস্পতি পজিশনে রয়েছে, সুতরাং তার সময়টা তো অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। ওইদিকে দেখছি সিংহর কিন্তু দেখা যাচ্ছে যে লগ্নে কেতু বসে থাকার কারণে তার বেশ টেনশন কাজ করবে তার ভিতরে, কিন্তু এই টেনশন কাজ করলেও তার কিন্তু অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় গ্রহ নক্ষত্রের পজিশন কিন্তু ভালো। কীভাবে ভালো? দেখা যাচ্ছে যেমন সপ্তমে রাহু থাকার কারণে তার ভিতরে মানে স্ত্রীর সাথে তার বনিবনা হবে না, না হইলেও কিন্তু তার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি, তার চারিদিক থেকে ব্যবসায়ের প্রসার হবে। তারপরে হচ্ছে তার দেখা যাবে যে তার আয়ু সংক্রান্ত বিষয়গুলোর উন্নতি ঘটবে, তার আয়ু বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে তার ভাগ্য বৃদ্ধি পাবে, তার কর্মক্ষেত্র বিরাটভাবে প্রসারিত হয়ে যাবে, তার আয় বৃদ্ধি পাবে, তার ব্যয়টাও বাড়বে। তাহলে সিংহ রাশির সময় তো খারাপ না, শুধু তার স্ত্রীর সাথে বনিবন হবে না, অর্থাৎ স্ত্রীকে হয়তো সে সময় দিতে পারবে না, এই কারণে ব্যস্ততার কারণে সময় দিতে পারবে। তবে সিংহের মাথায় দুশ্চিন্তা থাকবে, কারণ এই সময় তার অনেক বিষয় কাজ করতে হবে, তার জন্য দুশ্চিন্তা থাকবে। আসি মীন রাশিতে। মীন রাশিতে দেখা যাচ্ছে যে শনি বসে থাকবে, তার মানে শনি থাকার কারণে মীনের মাথায় কিন্তু অনেক চিন্তা থাকবে, দার্শনিক চিন্তা, অর্থাৎ তাকে অনেক কিছু করতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান। আবার কারোর ভিতরে অলসতা জড়তা সৃষ্টি হবে,
যে সে যে কিছু করবে সেই সাহসটাই যেন সে উঠাইতে পারবে না, নিজের ভিতরে সাহস আসছে না, দূরদর্শিতার যে সাহস সেটা সে পাচ্ছে না। এই জন্য কেউ কেউ পিছিয়ে পড়বে, আবার কেউ কেউ অনেক এগিয়ে যাবে প্ল্যান করতে পারলে। কারণ এই মিনের 2 নম্বর ঘরে গ্রহ আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে। 4 নম্বরে মানে চতুর্থে সুখ শান্তির ঘরে বৃহস্পতি আছে, মানে কি এই সময়ে মীন রাশির মানুষ যদি প্ল্যান করে তাহলে কিন্তু বাড়িও করে ফেলতে পারবে তারা। এই সময়ে বাড়ি করবে তারা, চিন্তা করা যায়। কারণ শনি রয়েছে, চতুর্থে বৃহস্পতি রয়েছে, এই জন্য পারবে। কিন্তু পঞ্চমে মঙ্গল থাকার কারণে তার হয়তো বুদ্ধি ঠিকমতো কাজে লাগাতে না পারার কারণে খরচটা বেশি হয়ে যাবে, কারণ তার 12 নম্বর ঘরে রাহু। অর্থাৎ এই সময় তারা বাড়ি গাড়ি সম্পদ করতে গেলে তাদের খরচটা বেশি হবে, কারণ তারা প্ল্যান করে কাজ না করলেই খরচটা বেশি হবে, এটা মনে রাখতে হবে। মিনের সময় কিন্তু খারাপ না, সে যদি তার নিজেকে ওই অনুযায়ী কাজ করাতে পারে, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে পারে, তার সময় তো খারাপ না। কুম্ভ রাশিতে দেখছি রাহু বসে আছে, রাহু তাকে প্রচুর ছোটাবে, কিন্তু ছোটালেও তার 2 নম্বর ঘরে তো সম্পদের ঘরে শনি থাকছেই, তার মানে তার প্রচুর সম্পদ আয় অবশ্যই করাবে, তবে ধীর গতিতে হবে, সেটা অস্থির হওয়া যাবে না। তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চমে বৃহস্পতি থাকছে, তার মানে তার বুদ্ধি, নতুন নতুন বুদ্ধি পরিকল্পনা তার মাথায় আসবে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে এই যে ষষ্ঠ ঘরে মঙ্গল রয়েছে সে হেল্প করবে, প্রচুর সংগ্রাম করাবে, প্রচুর যুদ্ধ করাবে, প্রতিকূল পরিস্থিতিতে সে নিজের প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং সফলও হবে, এই আর কি। তারপরে সপ্তমে কেতু রয়েছে, এই সময় তাকে তার স্ত্রীকে হয়তো সময় দিতে পারবে না বা স্বামীকে সময় দিতে পারবে না, না পারার কারণে ভুল বোঝাবুঝি হবে, সন্দেহবাতিকতার সৃষ্টি হবে, এরকম একটা পরিস্থিতি। এবং কর্কটে দেখছি যে যেহেতু মঙ্গল বসে থাকবে, 2 নম্বরে কেতু থাকছে, তার মানে সম্পদ অর্জন হবে। তারপরে দেখা যাচ্ছে যে 8 নম্বরে রাহু থাকছে, তার মানে একটা আয়ুর সমস্যা থাকবে। 9 নম্বরে দেখা যাচ্ছে শনি বসে আছে, তার মানে এই সময় তার ধর্মজ্ঞান লাভ হবে, ভাগ্যটা প্রসারিত হবে, ভাগ্যটা সুপ্রসন্ন হবে। দশম, একাদশ, দ্বাদশ এগুলো সবগুলোই গ্রহ রয়েছে, তার মানে এগুলো তার পরিস্থিতি ভালো। এখন সব কথার মূল কথা সময়টা কেমন, তাহলে সময়টা আমরা কাল সর্পযোগ শুনেছি না, কাল সর্পযোগ, এই কাল সর্পযোগই কিন্তু এখানে আছে, বুঝতে পেরেছেন? কাল সর্পযোগ কিভাবে হয় আমি একটু বোঝাই। দেখেন এই যে কেতু আর রাহু, দেখেন রাহু কেতু আমি যদি একটা রেখা দিয়ে যুক্ত করে দিই তাহলে দেখেন সমস্ত গ্রহ একদিকে চলে গেছে, রাহু কেতুর এক পাশে চলে গেছে সব, আর এক পাশে কিচ্ছু নাই। এই যে কন্যা রাশি আমি যেখান থেকে লিখে রেখেছি এখান থেকে দেখেন রাহু পর্যন্ত কিচ্ছু নাই, সব এক পাশে চলে গেছে, এটাকে বলে কাল সর্পযোগ। কাল সর্পযোগ থাকলে মানুষ যদি পায় তাহলে অনেক পাই, আর যদি না পাই কিছুই পায় না, বুঝতে পেরেছেন তো? কিছুই পাই না, আবার পাইলে অনেক কিছু পাই। যদি পেইন পাই, যন্ত্রণা পাই, অনেক পাই, আবার যদি সুখ পাই অনেক পাই। অর্থাৎ এইটা কাল সর্বযোগ, মানে এটা দেখছেন তো গ্রহ নক্ষত্র এক পাশে হয়ে গেছে, তার মানে দাড়িপাল্লার এক পাশে সব কিছু চলে যাওয়ার মতন একটা অবস্থা। তো এরকম পরিস্থিতিতে মানুষ এইখানে কিন্তু আমি এতক্ষণ যে ধরে যে বর্ণনাটা দিলাম আপনাদেরকে, তাতে কিন্তু এইটাই আমি বোঝাতে চেয়েছি যে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন বা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারেন আপনি অনেক কিছুই পাবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, পরিস্থিতিকে স্বাভাবিকভাবে রাখতে না পারেন, তাহলে আপনি অনেক কিছু হারাবেন, পাওয়া জিনিস হারাবেন। সুতরাং এই যে যে টাইমটা আসছে 2025 সালের মে মাস, 19 মে, এই সময় থেকে যে মানে যে সময়টা শুরু হবে সেটা কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস একটা টাইম। এই সময়ে কেউ বড়লোক হয়ে যাবে, কেউ তার ভাগ্য ঘুরিয়ে ফেলবে, আবার কেউ পদের ফকিরও হয়ে যাবে। আমি এই জন্য এই জিনিসটাকে ফোকাস করলাম, আপনাদের এখনই জানিয়ে রাখলাম। আপনারা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দেবেন, এবং আমি আবারও রিকোয়েস্ট করছি যে আমার জ্ঞানবাণীর যে ভিডিও আপনারা লিখে সার্চ দিলেও হয়তো পেয়ে যাবেন, সূর্য চিহ্ন আছে আমার, ওই সূর্য চিহ্ন লোগোতে আপনারা ক্লিক করে চ্যানেলে ঢুকে ভিডিও দেখবেন, আপনাদের সামনে আসলে অবশ্যই দেখবেন। এই ভিডিওটাকে আপনারা গুরুত্ব দেন, এটা আমি এমনি করিনি, আপনাদের জন্যই করা হয়েছে, এটা আপনাদের খুব কাজে লাগবে, এই তথ্যগুলো জীবন পাল্টা দিতে পারবে আপনার। তো আজ আর বেশি কথা বলবো না, আমি মনে হয় আপনাদেরকে যা বললাম আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কি বুঝতে পেরেছেন আর কতটুকু আপনারা উপকৃত হলেন। হ্যাঁ, এটা ঠিক যে এখন থেকে বেশ কিছু মাস পরে এই জিনিসটা ঘটবে, কিন্তু আগামীকাল যা ঘটবে তা আজকে আমার বলে লাভ কি? আমি যদি আপনাদের ওয়ার্নিংই না দিতে পারলাম। আমার প্রচেষ্টা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আগে থেকেই, যাতে করে আপনারা এই রেমেডিটা নিতে পারেন। আর এই রেমেডি কি? এর রেমেডি হচ্ছে কাল সর্পযোগ, অর্থাৎ কাল রূপ সাপ যে নিজেই নিজেকে গ্রাস করে,
যে নিজেই নিজের গর্বে মিলিয়ে যাই। তো আমি আশা করব যে আপনারা এই জ্ঞানকে অর্জন করবেন, কারণ কাল সব কিছুকেই গ্রাস করে কিন্তু জ্ঞানকে তো পারে না, জ্ঞানকেই তো রেখে যায়, সেইটাকেই আপনারা গ্রহণ করেন না। সেই জ্ঞানকে অর্জন করলে তো আর কোনো কিছু লাগছে না, আপনার আংটি কবজ আর কিছু তো লাগছে না, কোনো টোটকা তো প্রয়োজন হচ্ছে না। এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বুঝে আপনারা সামনে জীবনের পথে এগিয়ে যান। আশা করি খুব ভালোই হবে। আর আমি সামনে তো আরও কথা বলবো এই বিষয় নিয়ে, ঠিক আছে? তা আপনারা তাহলে কে কী বুঝেছেন সে বিষয়ে একটু কমেন্ট করবেন, তাহলে আমিও উৎসাহিত হব আপনাদের কথা শুনে। তো আজ এই পর্যন্তই রাখবো, আর পরবর্তীতে এটা নিয়ে আবার বিস্তারিত কথা হবে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।